মাসের শেষে ফ্রিজে এক কোণে পড়ে থাকা ইলিশ মাছগুলো দিয়ে আজকে বানিয়ে ফেললাম ইলিশ পোলাও। কাঁচা মরিচ, পেঁয়াজ, জিরা বাটা দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে থাকবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা দূর হয়। এরপর শুকনো উপকরণ হিসেবে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে থাকবো। মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য একটু লো আঁচ করে দেব। কষানো হয়ে গেলে একটু সামান্য পানি দিয়ে আবারও নেড়েচেড়ে দেব। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তেল ছেড়ে দিলে ওই যে মাছগুলো ছিল সেইগুলো একে একে সবগুলো দিয়ে দেব। এই সময় চুলোর আঁচটা একটু লো রাখবেন। মাছগুলো দিয়ে শেষ হলে বেশ কিছুক্ষণ আলতো হাতে নেড়েচেড়ে আবারও ভালো করে কষিয়ে নিতে থাকবো। কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আবার একটু কষিয়ে দেব। এরপর একটি ঢাকনা দিয়ে কষানো হয়ে গেলে আবারও একটু নেড়েচে একটি ঢাকনা দিয়ে অপেক্ষা করতে থাকবো যতক্ষণ না ইলিশ মাছ হয়। এর ফাঁকে ফাঁকে আমরা ওই যে পোলাওয়ের জন্য চালটা রেডি করি। এই যে দেখুন আমার ইলিশ মাছগুলো রেডি হয়ে গেছে। এবার একটি কড়াইতে পোলাওয়ের জন্য যে কাঁচা মরিচ, পেঁয়াজ, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো নিয়ে ভাজা শুরু করব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। বেশ কিছুক্ষণ ভাজার পর যখন এর কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তারপরে আমরা ওই যে বাটার যে উপকরণ ছিল আদা বাটা আর রসুন বাটা সেটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো যেন এর কাঁচা গন্ধটাও দূর হয়ে যায়। এবার ধুয়ে রাখা পোলার চাউলগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজা ভাজা করে ফেলবো। এই সময় চুলার আঁচটা আবারও বলছি আস্তে রাখবেন। তারপরে ইলিশ মাছের যে ঝোলগুলো ছিল সেগুলো বাটিতে তুলে এর মধ্যে ঢেলে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে অপেক্ষা করতেই থাকবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে একটু পানি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে নিতে থাকবো। এতে করে ভালো করে মশলাটা চালের মধ্যে ঢুকে যাবে। ফুটে উঠলে একে একে সবগুলো মাছ তার মধ্যে দিয়ে দেব। একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে দেব। একটু পরে ঢাকনাটা আবার একটু তুলে আলতো হাতে নেড়েচেড়ে দেব যেন মাছগুলো ভেঙে না যায় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। নাড়াচাড়া শেষ হলে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার বেশ কিছুক্ষণ এভাবে রান্না হলেই হয়ে যাবে আমাদের সেই কাঙ্ক্ষিত পোলাও। হ্যাপি কুকিং।